আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। চাঁদাবাজ দল বললেই যে বিএনপির দিকে আঙুল তোলা হয়, সেটা কিন্তু জামায়াত 15 মাসে প্রতিষ্ঠা করে ফেলেছে। তার মানে যে মাত্র ওসমান হাদির গুলির প্রতিক্রিয়া জানালেন সাদিক কায়েম, তিনি বললেন তিনি চাঁদাবাজ এবং গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে চান। তার মানে বিএনপির দিকে আঙুল তুললেন কিন্তু সাদিক কায়েম, যিনি কিনা ঢাকা 8-এ ওসমান হাদির আসনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী হতে যাচ্ছেন। এবং ওসমান হাদির কিন্তু একটা সম্ভাবনা ছিল জামায়াতে ইসলামীর সমর্থন পাবেন বলে এই আসনে একটা জোর গুঞ্জন ছিল। ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী এবং নির্বাচনী প্রচারণায় অত্যন্ত সক্রিয় ছিলেন যে প্রার্থী ইনকিলাব মঞ্চের ওসমান হাদি। তিনি গুলিবিদ্ধ অবস্থায় এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা সংকটাপন্ন। ডাক্তারদের বরাতে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হয়েছে যে তাকে লাইফ সাপোর্টে নিতে হয়েছিল, তার উপর একটা অপারেশন করা হচ্ছে। মাথায় গুলিবিদ্ধ হয়েছেন ওসমান হাদি। তিনি রিক্সা করে যাচ্ছিলেন জুম্মার নামাজের পর এবং বিজয়নগর কালভার্ট বক্স এলাকায় মোটরসাইকেল আরোহীরা এসে একেবারে কাছ থেকে টার্গেট করে ওসমান হাদিকে লক্ষ্য করেই তার মাথায় গুলি করে চলে যায়। এখন ওসমান হাদির ওপর যে হামলার ঘটনা ঘটেছে তাতে সারা দেশে উদ্বেগ, আতঙ্ক, আশঙ্কা ছড়িয়ে পড়েছে। যেমন রাজনৈতিক নেতৃবৃন্দ খুব দ্রুততম সময়ের মধ্যে এর তীব্র নিন্দা জানিয়েছেন, এতে ক্ষোভ প্রকাশ করেছেন এবং সকল রাজনৈতিক দলের মানে বিএনপি, জামায়াত, এনসিপি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দই এতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারেক রহমান ভার্চুয়ালি এক সভায় যোগ দিয়ে বলেছেন যে ওসমান হাদিকে গুলি করার ঘটনায় তিনি তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেছেন। শুধু তাই নয়, তিনি ছাত্র দল সহ দলের সবার প্রতি আহ্বান জানিয়েছেন সরকারকে, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে, যেন তারা সুষ্ঠু তদন্ত করে দুষ্কৃতকারীদের খুঁজে বের করতে পারেন। মানে ছাত্র দল কেন পুলিশকে বিশেষভাবে এক্ষেত্রে সহযোগিতা করতে পারবে সেটা ঠিক আমার কাছে পরিষ্কার না হলেও ওসমান হাদির এই ঘটনার পর তারেক রহমান প্রসঙ্গেও আলোচনা হচ্ছিল যে তারেক রহমান যে দেশে ফিরতে নানা কারণে শঙ্কিত বোধ করেন, যার মধ্যে একটা কারণ হিসেবে বিএনপির নেতৃবৃন্দ প্রায়শই নিরাপত্তার হুমকির কথা বলেন। ওসমান হাদির ওপর একজন নির্বাচনের প্রার্থী জনসংযোগ কাজের জন্য ঢাকা শহরে প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হবার পর নিশ্চয়ই সে শঙ্কা আরো বৃদ্ধি পাবে। এনসিপির নেতৃবৃন্দ সরাসরি বলেছেন, মানে এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন যে ওসমান হাদির ওপর যে ঘটনা ঘটেছে সেটা তাদের যে কারো ওপর ঘটতে পারে, তারা সবাই জীবনের শঙ্কার মধ্যে আছেন এবং তারা তবু জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেই দেশের জন্য কাজ করে যাবেন। বিএনপির কিন্তু একেবারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে সকলে তড়িৎ গতিতে নিন্দা জানিয়েছেন, ক্ষোভ জানিয়েছেন এবং বিএনপির মির্জা আব্বাস, যিনিও কিনা ঢাকা 8-এর প্রার্থী এবং ঢাকা 8-এর আসলে সবচেয়ে শক্তিশালী প্রার্থী, ওই আসনটি তার বরাবরের মানে একটা শক্ত ভিত্তি, মির্জা আব্বাসের ঘাঁটি ঢাকা 8 আসন। সেই আসনের প্রার্থী মির্জা আব্বাস ঢাকা মেডিকেল কলেজে যাবেন ওসমান হাদিকে দেখতে। ওসমান হাদি হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যেই এই খবরটা ছড়িয়ে পড়ে, সংবাদ মাধ্যম সেটার শিরোনাম করে। কিন্তু মির্জা আব্বাস ওই মানে ঢাকা মেডিকেল কলেজে পৌঁছানোর পর ভুয়া ভুয়া স্লোগান শুরু করেন হাদির সমর্থকেরা সেখানে এবং সেখানে জরুরি বিভাগের সামনে যে মাত্র মির্জা আব্বাস পৌঁছন বিকাল 4টার দিকে, তখন পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে ওঠে এই ভুয়া ভুয়া স্লোগান দিতে দিতে হাদির সমর্থকেরা এত ক্ষুব্ধ হয়ে ওঠেন যে তারা কিন্তু মির্জা আব্বাসের দিকে একরকমের তেড়ে যান। এবং আমি আমার দেশ পত্রিকায় পড়ছি যে সরেজমিনে দেখা যায় স্লোগান ও উত্তেজনার মধ্যে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত মির্জা আব্বাসকে নিরাপত্তা দিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করান এবং তারপর মির্জা আব্বাসকে এই সেনা প্রহরার ভেতরেই কিন্তু হাসপাতালের ভেতরে ঢুকতে হয় এবং কিছুক্ষণ পর তিনি ওই এলাকা ত্যাগ করেন। হাদির কর্মী সমর্থকেরা এতটা রেগে আছেন কেন বিএনপির ওপর বা মির্জা আব্বাসের ওপর?
দেখেন মির্জা আব্বাস হাদি সম্পর্কে সাম্প্রতিক সময়ে কোনো মন্তব্য করেছেন এমন কোনো আভাস কিন্তু পাওয়া যায় না, বা আমি অনেকক্ষণ খুঁজছিলাম যে তিনি খুব কড়া কড়া মন্তব্য করছেন সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে, এবং খুব এই সপ্তাহ খানেকের মধ্যেই তিনি ভাইরাল হয়েছিলেন এমন একটা মন্তব্যের কারণে, যে তিনি বলেন যে আওয়ামী লীগও একটা অভদ্রের দল, জামায়াতে ইসলামীও একটা অসভ্যের দল, এবং জামায়াতে ইসলামীর জন্য নাকি আওয়ামী লীগই ওষুধের মতো কাজ করতো, আওয়ামী লীগ ওষুধই ঠিক ছিল, এরকম একটা মন্তব্য করে তিনি ভাইরাল হয়েছেন সম্প্রতি। এবং মির্জা আব্বাস হচ্ছেন বিএনপির সেই নেতাদের একজন যিনি মানে ঘন ঘন জামায়াতে ইসলামীকে যুদ্ধাপরাধের দল বলে অভিহিত করেন, এবং মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা কি ছিল এটা দেশের মানুষ ভোলেন নাই এসব বলেন জনসভা করে। এবং তিনি এটাও বলেন যে এই যে জান্নাতের টিকিট বিক্রি করছে একটা দল, সেই দলটা থেকে যাতে সাধারণ মানুষ সাবধান থাকে, এবং তারা ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। মানে মির্জা আব্বাস কিন্তু প্রায় নিয়মিত সংবাদ শিরোনামে আছেন, এবং তিনি মূলত জামাত ব্যাশিং করে, মানে জামায়াতের সম্পর্কে বিভিন্ন কটু কাটব্য করে, কটু কথা বলে, কড়া কথা বলেই শিরোনামে থাকেন। এখন হাদির সমর্থকেরা মির্জা আব্বাসকে দেখে এতটা রেগে গেল কেন? দেখেন, ওসমান হাদি তিনি ইনকিলাব মঞ্চ গড়ে তুলেছেন বা পরিচিত হয়ে উঠেছেন 2024-এর জুলাই আগস্টের পর থেকে, জুলাই আগস্টের ছাত্র নেতা হিসেবে, এবং তিনি মানে খুব কড়া কড়া কথা বলতেন ফ্যাসিস্টের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, এবং বিভিন্ন জায়গায় তার এই ইনকিলাব মঞ্চ নিয়ে তিনি উপস্থিত হতেন ফ্যাসিস্টদের আস্তানা ভেঙে দেওয়ার জন্য, ফ্যাসিস্টের দোসরদের বিভিন্ন স্থাপনা ভেঙে দেওয়ার জন্য এবং চিহ্ন মুছে দেওয়ার জন্য। এবং এমন সব কথা বলেও কিন্তু হাদি ভাইরাল হয়েছেন যে মানে আর আপনাদের কথায় আমরা এখানে ইনকিলাব মঞ্চ যাও, গিয়ে এটা ভেঙে আসো, ওই ইনকিলাব মঞ্চ ওখানে যাও, ওটা ভেঙে আসো, আপনাদের কথায় আর ফিরি ফিরি এসব ভাঙচুর আমরা করব না, এসব কথা বলেও হাদি ভাইরাল হয়েছেন। হাদি একটা খুব মানে তার মধ্যে একটা বরিশালের যে একটা অকৃত্রিম স্বতঃস্ফূর্ততা থাকে, একটা স্পষ্টবাদিতা থাকে, সেই জিনিসটা তার মধ্যে আছে, এবং তিনি খুব কট্টর ফ্যাসিস্ট বিরোধী, এবং মানে রীতিমতো নানা রকম ক্ষোভের বহিঃপ্রকাশের সঙ্গে তিনি এই 15 মাসও কিন্তু জড়িত ছিলেন। কিন্তু এই হাদি প্রসঙ্গে কিন্তু মির্জা আব্বাস কোনো কথা বলেন নাই। তাহলে হাদির সমর্থকেরা বিএনপিকে কেন টার্গেট করলো? দেখেন, হাদি নির্বাচনী প্রচারণা করছেন ঢাকা 8 আসনে, কারণ ঢাকা 8টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসনও বটে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাদি, এবং তিনি একেবারে ঘরে ঘরে গিয়ে মসজিদে গিয়ে জনসংযোগ করে আসছিলেন, এবং সে কারণেই সম্ভবত এই বিরাট মানে মানে ব্যাপক পরিচিতি পেয়েছেন সারা দেশে যেই নেতা, তাকে টার্গেট করা হলো তফসিল ঘোষণার 24 ঘন্টা না পার হতেই, যাতে একটা আশঙ্কা তৈরি করা যায়। কিন্তু ঢাকা 8-এ তিনি প্রচারণা শুরু করার পরেই কিন্তু ঢাকা 8-এ মির্জা আব্বাস ছাড়াও জামায়াতের যে মনোনীত প্রার্থী, তিনিও খুব হেভি ওয়েট প্রার্থী ডক্টর হেলাল উদ্দিন, তিনি ব্যাপক ব্যানার, ফেস্টুন, মেডিকেল ক্যাম্প, ভ্যান, রিক্সা, গরিবদের মাঝে বিতরণ, নানা রকম কর্মসূচি পালন করে আসছিলেন। কিন্তু একটা জোর গুঞ্জন ছিল যে জামায়াতে ইসলামী হয়তো ডক্টর হেলাল উদ্দিনকে সরিয়ে নিয়ে ঢাকা 8 আসনে ছাত্র প্রতিনিধি হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে, এবং জুলাই আগস্ট আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে ইনকিলাব মঞ্চের হাদিকে সমর্থন দেবেন। এই গুঞ্জনটা যখন বেশ জোরদার হয়ে উঠছিল, সেই সময়ে এই খবর বেরিয়ে আসে যে ঢাকা 8 আসনে জামায়াত ঠিকই তাদের মনোনয়ন পরিবর্তন করছে, ডক্টর হেলাল উদ্দিনকে সরিয়ে নিচ্ছে বটে, তবে সেই আসনে তারা প্রার্থী হিসেবে দাঁড় করাতে যাচ্ছে ডাকসু ভিপি সাদিক কায়েমকে। এবং সাদিক কায়েমের কাছে আজকে যখন এই খবর পৌঁছেছে যে ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন, তখন সাদিক কায়েম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সরাসরি বলেছেন যে অভ্যুত্থান শুরু হবে, রাজধানীর ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি, এবং তিনি বলেছেন যে ওসমান হাদিকে গুলি করা হলো চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে। মানে সাদিক কায়েম সরাসরি তখন কিন্তু চাঁদাবাজ এবং গ্যাংস্টারদের কবল থেকে মুক্ত করতে অভ্যুত্থান শুরু হবে বলছেন।
মানে জামায়াতে ইসলামী গত 15 মাসে নাম না উল্লেখ করেই বিএনপিকে যে নামে অভিহিত করে সেটা যে চাঁদাবাজ, এবং মানে চাঁদাবাজের দল বললে সাথে সাথে যে আঙুল আসলে বিএনপির দিকে ওঠে, এটা বাংলাদেশের রাজনীতি যারা পর্যবেক্ষণ করেন তারা খুব ভালো করে জানেন। মানে একদিকে যেমন বিএনপি যখন বলে যারা ধর্ম ব্যবসা করছে সেটা যেমন বোঝা যায় সেটা জামাত, ফ্যাসিস্টের দল বললে যেমন বোঝা যায়, কিংবা তারেক রহমান যে বলেন পতিত স্বৈরাচার সেটা বললে যেমন বোঝা যায় আওয়ামী লীগ, ঠিক তেমনি চাঁদাবাজ দল বললেই যে বিএনপির দিকে আঙুল তোলা হয় সেটা কিন্তু জামায়াত 15 মাসে প্রতিষ্ঠা করে ফেলেছে। তার মানে যে মাত্র ওসমান হাদির গুলির প্রতিক্রিয়া জানালেন সাদিক কায়েম, তিনি বললেন তিনি চাঁদাবাজ এবং গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে চান। তার মানে বিএনপির দিকে আঙুল তুললেন কিন্তু সাদিক কায়েম, যিনি কিনা ঢাকা 8-এ ওসমান হাদির আসনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী হতে যাচ্ছেন। এবং ওসমান হাদির কিন্তু একটা সম্ভাবনা ছিল যিনি কিনা জামায়াতে ইসলামীর সমর্থন পাবেন বলে এই আসনে একটা জোর গুঞ্জন ছিল। তবে ওসমান হাদি যখন শুনেছিলেন যে জামায়াত থেকে সাদিক কায়েম দাঁড়াবেন, তখন কিন্তু তিনি ফেসবুক পোস্ট দিয়ে বলেছিলেন সাদিক কায়েম আমার ভাই, তিনি নির্বাচন করলে ঢাকা 8-এ জার্নিটা দারুণ হয়ে উঠবে, কারণ জুলাই জজবার 2 প্রাণ একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করব, সাদিকের জন্য অনেক দোয়া। তো ওসমান হাদির কোন কর্মীরা এবং কোন সমর্থকেরা বিএনপিকে ভুয়া মানে মির্জা আব্বাসকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসকে হাসপাতালে দেখা মাত্র ভুয়া স্লোগান দিতে দিতে তেড়ে গেল, এবং কেন তারাও তাদের অভিযোগের আঙুল বিএনপির দিকে তুলছে, যখন বিএনপির তারেক রহমান থেকে শুরু করে সবাই তীব্র নিন্দা ক্ষোভ জানিয়েছেন। তারেক রহমান ছাত্র দলকে সহযোগিতা করতে বলেছেন পুলিশ যাতে তাড়াতাড়ি দুষ্কৃতকারীদের বের করতে পারে, সেজন্যে সেটা নিশ্চয়ই একটা রাজনৈতিক হিসেব নিকেশ করলে বুঝতে অসুবিধা হয় না। তাহলে ওসমান হাদির পরিস্থিতি যদি আরো সংকটাপন্ন হয়, ওসমান হাদির যা পরিস্থিতি দাঁড়াক না কেন, এই যে বিএনপির দিকে আঙুল তোলা হলো, নির্বাচনী তফসিল ঘোষণার 24 ঘন্টার কম সময়ের মধ্যে এই এত বড় সহিংসতার ঘটনায় সেটা বিএনপিকে সম্ভবত বেকায়দায় ফেলবে। মির্জা আব্বাসকে তো বেকায়দায় ফেলবেই ঢাকা 8 আসনে, মানে তিনি কি তার নির্বাচনী এলাকায় বের হলেও তাকে এ ধরনের ভুয়া স্লোগান আর সেনা নিরাপত্তায় চলাচল করতে হবে। তার মানে বিএনপি যে নানাভাবে রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়ছে, এই ওসমান হাদির ঘটনাটিও তাদেরকে নতুন করে আরো কোণঠাসা করবে। কারণ মনে রাখবেন, সাদিক কায়েম বলেছেন এর প্রতিক্রিয়ায় চাঁদাবাজ এবং গ্যাংস্টারদের বিরুদ্ধে তার নতুন অভ্যুত্থান শুরু হতে যাচ্ছে। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার আগেই বলছিলেন যে ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোসররা তাকে ফোনের পর ফোন করে তাকে এবং তার পরিবারকে হত্যা, ধর্ষণ এসবের হুমকি দিয়ে আসছে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক উপদেষ্টারা সহ নেতৃত্বস্থানীয় অনেক ব্যক্তি আওয়ামী লীগের দিকে আঙুল তুললেও বিস্ময়কর যে জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী ঢাকা 8 আসনে এক্ষেত্রে আঙুল তুলছেন বিএনপির দিকে, আর বিএনপি নেতাকে কিনা সেনা নিরাপত্তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়তে হচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে শুনছেন এবং পরবর্তী যে যেখান থেকে শুনবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা আমার কথা শোনার জন্য। ঘন্টা 3 আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে হাদি সাহেব গুলিবিদ্ধ, বাকি 49 জন কারা। এটা তো ফার্স্ট উইকেটে গুলিবিদ্ধ, বাকি 49 জন আর কারা, সেটা আমি বলেছিলাম। কারণ হচ্ছে যে আপনাদের এই যে রাশেদ খানের কথার পরিপ্রেক্ষিতে, যেটা আবার একদিন আগে রাশেদ খানকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে উনি বলেছিলেন যে 50 জনকে টার্গেট কিলিং করা হবে। সে বিষয়ে ভিডিও করেছিলাম। সকালবেলা আবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পরপরই ভিডিও করেছিলাম এবং আপনাদেরকে তখন বলেছিলাম প্রত্যেকটা আপডেট আপনাদেরকে আমি তাৎক্ষণিক জানাবো। আর সে আপডেট এখন একটা বিষয় একটু পরিষ্কার করার জন্য আপনাদেরকে আমি
সামনে এসেছি আপনাদেরকে বলার জন্য, যেটা আপনারা হয়তো ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো কিছুটা আঁচ করতে পারছেন, যে আমি হেডলাইন লিখেছি যে হালদি গুলিবিদ্ধ, ঘাতক মির্জা আব্বাস না আসিফ, আসলে কে? দুই দিকে হাদির গ্রুপের লোকজন বলতেছে মির্জা আব্বাস, কিন্তু আমার মনে হয় আপনারা যদি একটু চিন্তা করে দেখেন তাইলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নয় কেন, এটাকে একটু চিন্তা করে দেখবেন। দেখেন, আপনাদেরকে বেশি সময় নিব না, আমি একটু বলি। ঢাকা ৮, এই ঢাকা ৮-এ মির্জা আব্বাস বিএনপির পদপ্রার্থী, হেভিওয়েট পদপ্রার্থী, ওনার কাছে দাঁড়ানোর ক্ষমতা এদের কারণে এইসব বাচ্চা উপদেষ্টা বা বাচ্চাদের নাই। তো এখন ওই জায়গায় আবার জামাতের একজন প্রার্থী ছিলেন, ডাক্তার হেলাল উদ্দিন, যিনি আবার জামাতের জয়েন্ট সেক্রেটারি ছিলেন। একটু খেয়াল করে দেখেন। এবং সারা ঢাকা ৮-এর এমন কোনো অলি গলি নাই যেখানে এই ডাক্তার হেলাল উদ্দিনের পোস্টার বা ব্যানার লাগানো হয় নাই। তো হঠাৎ করে ৩ দিন যাবত ওখানে হয়তো হেলাল উদ্দিনের প্রার্থীটা চেঞ্জ হবে এগুলো শোনা যাচ্ছিল। এর ভিতরেই আপনার আজকে সকালবেলা জামাত আবার ডিক্লেয়ার দিল ওখানে সাদিক কাইয়েম জামাতের প্রার্থী। তাহলে এখন দেখেন, সাদিক কাইয়েম ঢাকা ইউনিভার্সিটি দিয়েই পরিচিত, আমাদের হাদি সাহেব উনিও ঢাকা ইউনিভার্সিটি দিয়ে পরিচিত, একটু দুয়ে দুয়ে ডটগুলো মিলান। মির্জা আব্বাস ঢাকার শহরে এমনিই পরিচিত। আর এই যে আজকে যেই মিছিলটা হয়েছে, মানে যে গণসংযোগ, ঢাকা ৮-এর যে গণসংযোগ করতে গেছিল হাদির সাথে তার পিআর টিমের সদস্য ছিল, এবং বিভিন্ন ভিডিওগুলো এখন পর্যন্ত ভিডিওগুলো দেখার পরে আমি আসলে আবার ভিডিও নিয়ে এসেছি, যে এই ভিডিওতে ওরা যা বলছিল যে এই ২জন লোক কন্টিনিউ সকাল থেকেই তাদের সাথে ছিল, আশপাশে ছিল। তার মানে ভাই, এই যে হাদি যখন গণসংযোগে গেছে, তাহলে এই ২জন তার পিআর টিমেরই সদস্য। কারণ এই ২জন যদি তার পরিচিত না হইতো, তাদের নিজেদের লোক না হইতো, আগে থেকে পরিচিতি না থাকতো, তাহলে এই ২জন লোক সকাল থেকে তাদের সাথে ঘুরতেছে, বিভিন্ন জায়গায় যাইতেছে, এটা ওনারা সন্দেহ করেন নাই কেন, বা তখন ওনারা চার্জ করেন নাই কেন? কারণ ওনারা তো যে কোনো জায়গায় মত করে দেবে, তোরা কারা, আসো বাবা মায়েরি। হেলমেট ছিল কিনা তাও জানি না, নাকি হেলমেট বিহীন ছিল কে জানে। সুতরাং ওই ২জনই নাকি গুলি করছে মোটর সাইকেল থেকে, তার মানে পিআর টিমের সদস্যই গুলি করছে। এখন আমি যে বলছি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নয় কেন, কেন মির্জা আব্বাস, কেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নয়, এটার একটা কারণ আছে। দেখেন, এ হাদিসহ তার পিআর টিমের সদস্য এবং আরও বেশ কিছু ছোট ছোট রাজনৈতিক দল যারা আছে, তারা এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারপরে ওই যে আপনার একটা আছে না দান্তাল কি জানি নাম ওইটার, মাহফুজ, এদের দুর্নীতি নিয়ে কিন্তু ব্যাপক কথাবার্তা চলছিল, যে তারা কিভাবে দুর্নীতি করছে, তাদের বাপেরা কিভাবে দুর্নীতি করছে, এগুলো কিন্তু কারা বলতেছিল? এই হাদি, সাউয়া হাদি আর কি, এরাই বলতেছিল। তো এইটার উপরে ব্যাপক বলতেছিল। তো হঠাৎ করে গতকালকে ওনারা, মানে এটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি, নির্বাচন ঘোষণার পরে, তফসিল ঘোষণার পরে ওনারা পদত্যাগ করলেন। এবং আজকে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিশাল শোডাউন বের হয়েছে, এইদিকে শোডাউন, বিশাল শোডাউন, ওইদিকে হাদি ভাই সৌদি আরবের দিকে যাত্রা করেছে। তো সন্ধ্যের তীরটা তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দিকে কি পড়ে না? একটা কথা দেখেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছিল কি, যে ওরা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত ছিল। ৫ই আগস্ট যদি শেখ হাসিনার পদত্যাগ না করতেন, বা শেখ হাসিনাকে যদি দেশ থেকে বাধ্য করা না যেত, তাহলে ওরা সশস্ত্র সংগ্রাম করত। এবং সে নিজেই বলেছিল তারা ৮,৫০০ না জানি ১৮,০০০ লোকরে সশস্ত্র অস্ত্রের ট্রেনিং দিবে। আবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে দুইটা অস্ত্রের লাইসেন্সও ছিল, উনি সেই অস্ত্র নিয়ে এয়ারপোর্ট ক্রস করার চেষ্টাও করেছে, বিমান হাইজ্যাকের জন্য সম্ভবত, জানি না। তাহলে ওনার কাছে অস্ত্র আছে, ওনার কাছে সশস্ত্র ট্রেনিংপ্রাপ্ত ৮,০০০ সৈনিক আছে, আবার ওনাদের কাছে ব্যাপক অস্ত্রের মজুদও আছে। এটা ওনাদের কথা, আমার কথা না, বা আপনার কথা না, সব তো ওনাদের কাছে আছে। তা হইলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কেন নয়, একটা কি প্রশ্ন করবেন? কারণ হাদি মরলে লাভ কার? হাদি মরলে লাভ হয়েছে ২জনের, সাদেক কাইয়ুম ঢাকা ইউনিভার্সিটি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ২জনের ২ আসন কনফার্ম। কারণ হচ্ছে যে আপনারা সবাই ঘৃণা ছড়াবেন কার দিকে? মির্জা আব্বাসের দিকে। সুতরাং লাভ হচ্ছে যে জামাতের সাদিক কাইয়ুম, তিনি ঢাকা ইউনিভার্সিটি, তারপর আপনার হাদি ঢাকা ইউনিভার্সিটি,
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা ভাই বিশাল। সুতরাং এখন আপনি একটু চিন্তা করেন, তো দুয়ে দুয়ে চার মিলান। হাদি আহত হওয়ার সাথে সাথে সাদেক কাইয়ুমের নির্বাচন ঘোষণা দেওয়া, সেই জায়গায় যদিও যদিও ডাক্তার হেলাল উদ্দিন জয়েন্ট সেক্রেটারি জামাতের ছিল, ওনাকে বাদ দিয়ে সাদিক কাইয়ুমরা আনানো। আবার ওইদিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আজকের বিশাল গণসংযোগ সহ আনন্দ মিছিল, আর ওইদিকে হাদির পিয়ার টিম থেকে কেউ বা কাহারা ওনাকে নাকি গুলি করে দিয়েছেন। একটু মিলান, যদি মিলে কথাগুলো একটু ভেবে দেখবেন আপনারা। অনুরোধ এটুকুই, ভেবে দেখেন। তবে আমার মনে হয় সামনে আরো অনেক খেলা আছে। রাত পোহাতে পোহাতে আরো কত যে খেলা আসবে সেটা এখন উপরালাই হয়তো জানে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।